প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো প্রতি বৃহস্পতিবারে আমি হাজির হয়েছি কিউএম হাসান শাহরিয়ার তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম পত্র ফিন্যান্স বিষয়টি নিয়ে। আজকে আমি হাজির হয়েছি আসলে যারা এবার পরীক্ষার্থী আসো 2021 সালের দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী ছিলে তাদের জন্য যে জানো যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। তো ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রে আমাদের চ্যাপ্টার হচ্ছে চারটি চ্যাপ্টারের মধ্যে প্রথমে হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন অধ্যায় বা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা অধ্যায়, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য, এবং তারপর অষ্টম ও নবম অধ্যায় হচ্ছে মূলধন বাজেটিং এবং ঝুঁকি ও মুনাফার হার। তাহলে আমরা প্রথম অধ্যায়ে আমাদের 4টা অধ্যায় এবার পরীক্ষার্থীর জন্যে। প্রথম অধ্যায় যদি আমি দেখি, আমি একটু তোমাদের তৈরি করে দিই, তারপর আমি ডিটেলস শুরু করব। আজকে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে ফিন্যান্স প্রথম অধ্যায়, ফিন্যান্স প্রথম অধ্যায়। আচ্ছা, ফিন্যান্স প্রথম পত্র আসি আমি, প্রথম পত্র, ফিন্যান্স প্রথম পত্র প্রথম অধ্যায়। তাহলে প্রথম পত্র প্রথম অধ্যায় হচ্ছে আমাদের তোমার অর্থায়নের পরিচিতি। তাহলে অর্থায়নের পরিচিতির মধ্যে আমি আগেও ক্লাস নিয়েছি যে আসলে প্রথম অধ্যায়ে কী কী রয়েছে। তো আজকে আমার কাজে হচ্ছে যে 4টা অধ্যায়ের মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা, বেচার ধরে কী কী রয়েছে, তারপর আমি এই 4 অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের সলিউশন এবং খুব ভালোভাবে তৈরি করে দেবো। আশা করি তোমাদের চূড়ান্ত পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তাহলে অর্থায়নের পরিচিতি যখন আমরা পড়ব, তখন আমরা এখানে কি কি পড়ব তার একটি ধারণা নিয়ে নিই। প্রথমে হচ্ছে অর্থায়ন কি বা অর্থায়ন বলতে কি বোঝায়। এক কথায় আমরা শিখেছিলাম অর্থায়ন হলো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ, এবং বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় হয়, আয়ের কতটুকু অংশ লভ্যাংশ প্রদান করা হবে, কতটুকু অংশ পুনরায় বিনিয়োগ করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডকেই বলা হয় অর্থায়ন। তাহলে আমরা এখানে অর্থায়নের পরিচিতির মধ্যে প্রথমে শিখব অর্থায়ন কি, তারপরে হচ্ছে অর্থায়নের কার্যাবলীগুলো কি কি। অর্থায়নের কার্যাবলী পড়ার পর আমরা শিখব হচ্ছে অর্থায়নের নীতিমালা। অর্থায়নের নীতিমালা থেকে প্রতি বৎসরই প্রশ্ন আসে এবং এটা একটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে মূল নীতি 3টি। একটি হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি, আরেকটা হচ্ছে মুনাফা ও তারল্য নীতি, আরেকটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। তো এই নীতি 3টার মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ মুনাফা ঝুঁকির মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, মুনাফা তারল্যের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, তারপর হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতির মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, এই ধরনের নীতিগুলোই আমাদের এই চ্যাপ্টারে পড়ার বিষয়। তারপরে হচ্ছে অর্থায়নের লক্ষ্য। অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে 2টি, একটি হচ্ছে মুনাফা সর্বাধিককরণ, আরেকটি হচ্ছে সম্পদ সর্বাধিককরণ। তাহলে অর্থায়নের সংজ্ঞা বা বলতে কি বোঝায়, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের নীতিমালা, অর্থায়নের লক্ষ্য। তারপরে আমরা পড়ব সামষ্টিক অর্থনীতিতে অর্থায়নের ভূমিকা। তারপর অর্থায়নের স্বরূপ। অর্থায়নের স্বরূপ হচ্ছে যে একক ব্যক্তির অর্থায়ন, তারপর হচ্ছে অংশীদারি অর্থায়ন, তারপর হচ্ছে তোমার সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন, এরকম অর্থায়নের বিভিন্ন স্বরূপ রয়েছে। তো এই যে অর্থায়নের যেই অ্যাক্টিভিটিস মানে কার্যাবলীগুলো, এই যে তোমার লক্ষ্য যে মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ, কোনটি শ্রেয়, দুটির মধ্যে পার্থক্য কি, এই কোম্পানি কি মুনাফা সর্বাধিক করে দিচ্ছে নাকি সম্পদ সর্বাধিকরণ করেছে, তারপরে হচ্ছে উদ্দীপকে বর্ণিত অর্থায়নের কোন নীতির সাথে, অর্থাৎ যে 3টি নীতি বললাম, হ্যাঁ, যে মুনাফা ঝুঁকি নীতি, মুনাফা তারল্য নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। এই যে তথ্যগুলো আমরা লিখলাম, একটা আমরা কি বললাম সংজ্ঞা, তারপরে হচ্ছে অর্থায়নের নীতি, তারপরে আমি বললাম অর্থায়নের কার্যাবলী, তারপরে হচ্ছে অর্থায়নের লক্ষ্য। এই 4টা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এই 4টি অংশ খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। সিকিউ এমসিকিউ উভয়ের জন্যই এই অংশটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা প্রথম অধ্যায় আমাদের এইবার পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে অর্থায়নের পরিচিতি। তারপর আমরা এই অর্থায়নের পরিচিতির পর চলে যাব হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে হচ্ছে অর্থের সময় মূল্য।
অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য এটা আমি বিগত ক্লাসগুলো নিয়েছি, তারপরেও আমি ধারাবাহিকভাবে ওই 4টা অধ্যায় এবার পরীক্ষার্থীদের জন্য যে আছে সেটাকে আমি আলোচনা করছি। তাহলে অর্থ সময় মূল্যের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থের সময় মূল্য কি, বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, তারপরে অ্যানুইটি বা বার্ষিকী কি, তারপর হচ্ছে সাধারণ বার্ষিকী, অগ্রিম বার্ষিকী, তারপর হচ্ছে বার্ষিকী ছাড়া হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, তারপর হচ্ছে এম এর মান থাকলে কিভাবে অঙ্ক করতে হয়, এম ছাড়া কিভাবে করতে হয়, তারপর হচ্ছে এককালীন নগদ প্রবাহ, মিশ্র নগদ প্রবাহ, আর হচ্ছে অ্যানুইটি। এককালীন হচ্ছে একবারই টাকা জমা দিলাম, ভবিষ্যতে কত পাবো, বা ভবিষ্যতে একটি নির্দিষ্ট অর্থ পেতে গেলে বর্তমানে কত টাকা আমাকে জমা রাখতে হবে, এই ধরনের অঙ্ক, এটা হচ্ছে এককালীন। তারপর হচ্ছে যে অসমান বা মিশ্র নগদ প্রবাহ, অর্থাৎ আমি এখন যে পরিমাণ অর্থ জমা দিলাম, তারপরে আবার ভিন্ন দিলাম, তারপরে আবার ভিন্ন দিলাম, এভাবে যে ভিন্ন ভিন্নভাবে যে পরিমাণগুলো রয়েছে জমা বা প্রাপ্তি হয়, তখন সেটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। সেটার বর্তমান মূল্য আছে, আবার ভবিষ্যৎ মূল্য আছে। তারপর হচ্ছে সমপরিমাণ অর্থ জমা বা প্রাপ্তি হলে সেটা হচ্ছে অ্যানুইটি, যার ফলে তোমার অনেক সময় উদ্দীপকে দিয়ে দেয় যে একটি কনসেপ্ট দিয়ে দেয় যে এককালীন অর্থে, আরেকটি দিয়ে দেয় সমপরিমাণ অর্থে। তাহলে একটা এককালীন, আরেকটা হচ্ছে অ্যানুইটি। এই দুই ধরনের অঙ্ক একই উদ্দীপকের মধ্যে থাকতে পারে। তাহলে অর্থ সময় মূল্য আবার এরকম হতে পারে সময়, সুদের হার নির্ণয়, 69 ও 72 বিধির অঙ্ক, ঋণ পরিশোধকরণ তালিকা। জাস্ট এই অংশগুলো থেকে আমার অর্থের সময় মূল্যের প্রশ্ন থেকে থাকে। তাহলে তৃতীয় অধ্যায় গেল, এবার হচ্ছে অষ্টম ও নবম। তাহলে অষ্টম অধ্যায় হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং, এবার এটা মূলধন বাজেটিং তো একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্য রয়েছে, তবে দ্বাদশ শ্রেণীর জন্য তোমার 1-3 পরে অষ্টম অধ্যায়ে চলে আসছে, অর্থাৎ তোমার এখানে 4টা অধ্যায়। তাহলে আমরা 2টা অধ্যায়ের কি পড়তে হবে সেটা বললাম। এবার আমরা আসছি আমাদের অষ্টম অধ্যায়, যেটা মূলধন বাজেটিং। তাহলে প্রথমে আমরা শিখবো যে মূলধন বাজেটিং কি। উত্তর হচ্ছে মূলধন বাজেটিং হলো যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তোমার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ কোনো একটা সম্পত্তি, কোনো একটা অ্যাসেট অথবা কোনো একটা মেশিনস ইত্যাদি ক্রয় করা হবে কি হবে না, এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্তই হচ্ছে আসলে মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। হ্যাঁ, মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আচ্ছা, মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। ওকে, তাহলে আমরা এই মূলধন বাজেটিং যখন আমরা করব, তখন আমরা কি কি বিষয়গুলো বিবেচনায় নিব আমরা হচ্ছে প্রকল্প বিবেচনায় নিব। প্রকল্প, যেহেতু আমরা বলেছি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, প্রথম হচ্ছে প্রকল্প। প্রকল্প হচ্ছে আসলে বিনিয়োগের খাত, যার শুরু এবং শেষ রয়েছে, নির্দিষ্ট মেয়াদ রয়েছে, নির্দিষ্ট অর্থ বরাদ্দ রয়েছে, এগুলো হচ্ছে প্রকল্প। তাহলে প্রকল্প হচ্ছে আমার বিনিয়োগের খাতগুলো। তাহলে এখানে একটা প্রকল্প হচ্ছে তোমার স্বাধীন প্রকল্প, আরেকটা হচ্ছে তোমার পরস্পর বর্জনশীল, পরস্পর বর্জনশীল প্রকল্প। স্বাধীন প্রকল্প হলো যে একটি প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত যখন অপর প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাব বিস্তার করে না, অর্থাৎ দুটি প্রকল্প বা একাধিক প্রকল্প একটা আরেকটার সাথে ভিন্ন, একটার বিনিয়োগ সিদ্ধান্ত দিয়ে আরেকটিকে কোনো প্রভাব বিস্তার করে না, এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয় স্বাধীন প্রকল্প। মানে একটার বিনিয়োগের সিদ্ধান্ত আরেকটার উপর কোনো প্রভাব বিস্তার করে না, অর্থাৎ একটা নিলে এটার বিনিয়োগ সিদ্ধান্ত যা হবে অন্যটার আরেকটা হতে পারে বা একই হতে পারে, অর্থাৎ একটি আরেকটি স্বাধীন, একটার উপর আরেকটা নির্ভরশীল নয়, এটাই হচ্ছে স্বাধীন প্রকল্প। যেমন আমরা যদি পেব্যাক পিরিয়ড দিয়ে স্বাধীন প্রকল্প চিন্তাই করি, তাহলে আমাদের প্রকল্পের আয়ুষ্কালের চেয়ে যদি সব প্রকল্পের বিনিয়োগকাল পরিশোধের সময় মানে পেব্যাক পিরিয়ড যদি আমাদের কম হয়, তাহলে সকল প্রকল্পই গ্রহণযোগ্য। এর মানে নিয়ম হচ্ছে যে দুই বা একাধিকের মধ্যে যার প্রকল্পের আয়ুষ্কালের চেয়ে পেব্যাক পিরিয়ড কম হয় সেটা ভালো। পেব্যাক পিরিয়ড কম হওয়া মানে আয়ুষ্কাল যত বছর আমরা ধরছিলাম তার থেকে দ্রুত সময়ের মধ্যে আমার মূলধন ফেরত আসছে।
আচ্ছা, তাহলে স্বাধীন প্রকল্প হচ্ছে একটি প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত যখন অপর প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাব বিস্তার করে না তাকে বলা হয় স্বাধীন প্রকল্প বা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। পরস্পর বর্জনশীল মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে একাধিক প্রকল্পের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্পটি বাদ দিতে হয়। এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। যেমন একটু আগে যে উদাহরণ দিলাম পেব্যাক পিরিয়ড, প্রকল্পের আয়ুষ্কাল থেকে মনে করি দুইটি প্রকল্পেরই কম, কিন্তু যার বেশি কম সেটা গ্রহণযোগ্য, অর্থাৎ একটি নিলে আরেকটি নেওয়া যাবে না। এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। আচ্ছা, তাহলে প্রকল্প সম্পর্কে আমাদের ধারণা গেল। আচ্ছা, তারপর এই মূলধন বাজেটিংয়ের মধ্যে আমাদের আরেকটি তথ্য আছে, মূলধন বরাদ্দকরণ। ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল রেশনিং বা মূলধন বরাদ্দকরণ। মূলধন বরাদ্দকরণ এমন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত যেখানে মোট বিনিয়োগকৃত অর্থ দিয়ে যদি একাধিক প্রকল্পে বিনিয়োগ করার মতো সামর্থ্য না থাকে তখন এক একটি র্যাঙ্ক তৈরি করা হয়, অর্থাৎ কোন প্রকল্পটি থেকে আমার বেশি আয় আসছে এই আয়ের ভিত্তিতে অগ্রাধিকারভাবে ধারাবাহিকভাবে প্রকল্পে বিনিয়োগ করাকে বলা হয় মূলধন বরাদ্দকরণ। তার মানে একটি প্রকল্পে বিনিয়োগ করলাম, যে কোনটাতে করব, একাধিক, মনে করি আমার সামনে এ বি সি তিনটি প্রকল্প রয়েছে। তিনটি প্রকল্পের মধ্যে এর আয়ের হার মনে করি 10%, বি এর হচ্ছে 15%, সি এর হচ্ছে 5%। তাহলে এখানে কোনটা ভালো, আমি যদি একটা র্যাঙ্ক তৈরি করি, র্যাঙ্ক যেটা বেশি সেটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে আমি প্রথমে কোনটায় বিনিয়োগ করব প্রথমে যেটাতে বেশি আয় আসে, 1 নাম্বার র্যাঙ্ক বিতে বিনিয়োগ করার পর মূলধনের বিনিয়োগের পর্যাপ্ত অর্থ থাকলে আমি এতে বিনিয়োগ করব। তারপর আমার যদি পর্যাপ্ত অর্থ থাকে সিতে বিনিয়োগ করব, আর যদি এ বিতে বিনিয়োগ করার পর আর পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে সিতে বিনিয়োগ করব না। এইভাবে একাধিক প্রকল্পের মধ্যে লাভজনক খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করার পদ্ধতিকে মূলধন বরাদ্দকরণ বলে বা ক্যাপিটাল রেশনিং বলে। তাহলে আবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে জাস্ট কথাটা শুনলেই তুমি বুঝতে পারবা। মূলধন বরাদ্দ হলো যখন একাধিক প্রকল্পে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত তহবিল না থাকে তখন আয়ের ভিত্তিতে অগ্রাধিকারভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার পদ্ধতিকে মূলধন বরাদ্দকরণ বলে। যেমন আয়ের ভিত্তিতে আমার যেটাতে বেশি আয় আসে সেটাতে আগে বিনিয়োগ করব, তারপরে ধারাবাহিকভাবে তারপরেরটা যেটা আরেকটু কম আয় আসে সেটাতে বিনিয়োগ করব, এবং সর্বশেষ হচ্ছে যেটাতে সবচেয়ে কম আসে সেটাতে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ থাকলে করব, না থাকলে করব না। এইভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকে বলা হয় মূলধন বরাদ্দকরণ। তাহলে মূলধন বরাদ্দকরণ হলো আয়ের ভিত্তিতে অগ্রাধিকারভাবে একাধিক প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার একটি প্রক্রিয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মূলধন বাজেটিং কৌশল এখানে আমাদের শিখতে হবে যে কি কি কৌশল আছে। মূলধন বাজেটিং কৌশল বা টেকনিক্স, মূলধন বাজেটিংয়ের কি কি টেকনিকগুলো রয়েছে। তাহলে টেকনিকগুলোর প্রথমে হচ্ছে মূলধন ফেরতকাল পদ্ধতি। মূলধন ফেরতকাল পদ্ধতি ইংরেজিতে বলা হয় পে ব্যাক পিরিয়ড। মূলধন ফেরতকাল বা ফেরতকালীন সময় বা মূলধন ফেরতকালীন সময়, এইভাবে বলে মূলধন ফেরতকালীন সময় পদ্ধতি। মূলধন ফেরতকালীন সময় পদ্ধতি এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকালীন সময় পদ্ধতি, পেব্যাক পিরিয়ড। সংক্ষেপে আমরা এটাকে বলবো পিবিপি, পেব্যাক পিরিয়ড। তাহলে পেব্যাক পিরিয়ড কি? পেব্যাক পিরিয়ড হলো বিনিয়োগকৃত মূলধন যে সময়ের মধ্যে ফেরত আসবে তাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। অর্থাৎ যে পরিমাণ অর্থ আমি বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগটি কত সময়ের মধ্যে ফেরত আসবে তাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। তাহলে পেব্যাক পিরিয়ড কি? পেব্যাক পিরিয়ড হচ্ছে বিনিয়োগকৃত মূলধন কত সময়ের মধ্যে ফেরত আসবে সেই সময়কে বলা হয় পেব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকালীন সময়। আচ্ছা, সংজ্ঞাগুলো আমরা শিখি।
তারপর হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় আয়ের হার, ইংরেজিতে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় আয়ের হার, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আচ্ছা, গড় আয়ের হার কি? সাধারণত আয়ের হার হচ্ছে যে আয়কে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে বলা হয় আয়ের হার, কিন্তু এখানে আবার বলা হয়েছে গড়। তাহলে গড় আয়ের হার হচ্ছে উপরে অ্যাভারেজ ইএটি মানে গড় কর পরবর্তী আয়, নিচে হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে যেহেতু আয়ের হারে আমি বললাম আয়কে বিনিয়োগ দ্বারা ভাগ, এর আগে গড় যদি আমি ইনক্লুড করে দেই তাহলে গড় আয়ের হার হচ্ছে গড় আয়কে গড় বিনিয়োগ দিয়ে ভাগ। গড় আয় হলো অ্যাভারেজ ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, বা গড় কর পরবর্তী আয় ভাগ গড় বিনিয়োগ। তাহলে গড় কর পরবর্তী আয় আমি পাবো হচ্ছে যে মোট ইএটি বা মোট কর পরবর্তী আয় ভাগ বছর। তাহলে আমি গড় পেয়ে যাব। সাধারণভাবে গড়ের নিয়মিত তাই আমি যেই কয়টা অ্যামাউন্ট এর গড় বের করব সেই কয়টা অ্যামাউন্ট যোগ দিয়ে তাকে সেই সংখ্যা দ্বারা ভাগ, তাহলে আমি গড় আয় পাবো। আর গড় বিনিয়োগ হচ্ছে সম্পত্তির মূল্য যোগ অবশিষ্ট মূল্য ভাগ 2, তাহলে আমি পাবো এটা হচ্ছে আমাদের গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ হচ্ছে তোমার কস্ট প্লাস সেলফেস ভ্যালু ভাগ 2। আর যদি চলতি মূলধন থাকে তাহলে চলতি মূলধনটা আগে যোগ করব, তার মানে চলতি মূলধন যোগ উপরে সম্পত্তির মূল্য প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে আমরা শিখে ফেললাম গড় আয়ের হার কি। তাহলে সংজ্ঞা কি লিখব? সংজ্ঞা সহজ ব্যাপার, গড় কর পরবর্তী আয়কে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে গড় আয়ের হার বলা হয়। ওকে, 3 নাম্বার ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর আয়ের হার, বিনিয়োগের উপর আয়ের হার, ROI, বিনিয়োগের উপর আয়ের হার। তাহলে বিনিয়োগের উপর আয়ের হার হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ যা করব তার উপর যে হারে আয় আসে। তাহলে বিনিয়োগের উপর আয়ের হার মানে হচ্ছে যে মোট বিনিয়োগ থেকে যে আয় আসে। তাহলে আমরা উপরে লিখবো অ্যাভারেজ ইএটি মানে হচ্ছে গড় আয়, নিচে হচ্ছে আগে ARR এ লিখছি হচ্ছে নিচে গড় বিনিয়োগ, আর ROI তে লিখবো হচ্ছে মোট বিনিয়োগ। এই হচ্ছে পার্থক্য। তাহলে ARR হচ্ছে তোমার গড় বিনিয়োগের প্রেক্ষিতে আয়ের হার, আর ROI হচ্ছে মোট বিনিয়োগের প্রেক্ষিতে আয়ের হার। এই হচ্ছে ARR এবং ROI, এই দুইটার পার্থক্য। এবং এই দুইটা পদ্ধতি হচ্ছে তোমার সনাতন পদ্ধতি, সনাতন, এই দুইটা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি বা ট্র্যাডিশনাল মেথড বা পুরনো পদ্ধতি, যেটাই আমরা বলি না কেন। আচ্ছা, তাহলে সনাতন পদ্ধতি এখানে 3টা নাম লিখছি, পেব্যাক পিরিয়ড, ARR, ROI। আরেকটিও রয়েছে যেটা একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য আসলে প্রযোজ্য নয়, সেটা হচ্ছে PBR, পেব্যাক রেসিপ্রোকাল। এটা এখানে লাগবে না। তাহলে তোমরা এই 3টা পদ্ধতি আমার এখানে অঙ্কে খুব প্রয়োজন হবে। তারপরে হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। আগেটা তো দেখলাম সনাতন পদ্ধতি, এবার যে পদ্ধতিটা শিখব সেটাকে বলা হয় বাট্টাকৃত নগদ, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি এর মানে হচ্ছে যে এখানে একটি পার্সেন্টেজ বা বাট্টার হার দেয়া থাকবে। তাহলে বোঝা গেল বাট্টার হার দেয়া থাকলে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির মাধ্যমে অঙ্কটি করা যাবে, কিন্তু বাট্টার হার না থাকলে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি করা যাবে না। তখন আমার চলে যেতে হবে ওই সনাতন পদ্ধতি। তাহলে বাট্টাকৃত নগদ প্রবাহের পদ্ধতির মধ্যে 1 নাম্বার হলো তোমার নিট বর্তমান মূল্য, সংক্ষেপে হলো NPV, নিট বর্তমান মূল্য। তাহলে নিট বর্তমান মূল্য কাকে বলে এটা আমরা একটু যদি শিখতে চাই, প্রথমে এক কথা বলতে পারি, মোট বর্তমান মূল্য থেকে মোট বিনিয়োগের পার্থক্যকে বলা হয় নিট বর্তমান মূল্য। অর্থাৎ তুমি যেই NPV সূত্রটা রয়েছে সেই সূত্রটাকেই কথায় বলে দিলেই সংজ্ঞা হয়ে যায়। যেমন নিট বর্তমান মূল্য হচ্ছে T
টিপিভি মাইনাস এনসিও, এটা লিখলাম। এই টিপিভি হচ্ছে মোট বর্তমান মূল্য আর এনসিও হচ্ছে মোট বিনিয়োগ। তাহলে আমরা আরেকটু ভেঙে যদি বলি, কোনো বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে আয়গুলো আসবে, আয়ের বর্তমান মূল্য থেকে বর্তমান বিনিয়োগের পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলে। তাহলে আয়ের বর্তমান মূল্য থেকে বিনিয়োগের পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলে। 2 মুনাফা লভ্যতা সূচক। মুনাফা লভ্যতা সূচক, ইংরেজিতে বলা হয় প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স অথবা পিআই। মুনাফা লভ্যতা সূচক হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স অথবা পিআই। তাহলে মুনাফা লভ্যতা সূচকটা কি? এনপিভিতে যে দুইটা আমরা বিয়োগ বলেছি, বিয়োগ ফলের পার্থক্যকে এনপিভি বলেছি, এখানে হচ্ছে ভাগফলের পার্থক্য। তাহলে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহ, নগদ আন্তঃপ্রবাহগুলোর বর্তমান মূল্যকে যদি বর্তমান বিনিয়োগ দ্বারা ভাগ দেই, তার হারকে বলা হয় মুনাফা লভ্যতা সূচক। এর মানে হলো তোমার এনপিভির ক্ষেত্রে আমরা লিখছি হচ্ছে টোটাল প্রেজেন্ট টিপিভি মাইনাস এনসিও, অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে বর্তমান বিনিয়োগের পার্থক্যকে বলা হয় এনপিভি আর ভাগফলকে বলা হয় পিআই। তাহলে পিআই হচ্ছে ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্যকে বর্তমান বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে মুনাফা লভ্যতা সূচক বলে। 3 হচ্ছে এনপিআই, নিট মুনাফা লভ্যতা সূচক, এনপিআই। হ্যাঁ, নিট মুনাফা লভ্যতা সূচক। আচ্ছা, এটা হলো আমরা এটার যে ভাগফল বললাম কি টিপিভি ভাগ এনসিও, এটা বললাম এনপিআই। আর যখন আমি নিট মুনাফা লভ্যতা সূচক লিখব তখন টিপিভির জায়গায় হয়ে যাবে এনপিভি। এই হচ্ছে পার্থক্য। তাহলে নিট বর্তমান মূল্যকে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে নিট মুনাফা লভ্যতা সূচক বলা হয়। আচ্ছা, 3 নাম্বার আমরা শিখলাম। আচ্ছা, এবার আমরা যাব 4 হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার। অভ্যন্তরীণ আয়ের হার ইংরেজিতে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। অভ্যন্তরীণ আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, সংক্ষেপে এটাকে বলা হয় আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে এটা কাকে বলে? আগে তোমার সংজ্ঞা জানা দরকার, কারণ পরীক্ষা আসতে পারে যে আইআরআর এর পূর্ণরূপ কি অথবা আইআরআর বলতে কি বোঝায়। পূর্ণরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর এটা তোমার সংজ্ঞাটা হচ্ছে এরকম। আইআরআর হচ্ছে এমন একটি আয়ের হার যে আয়ের হার দ্বারা ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বাট্টা করলে তার বর্তমান মূল্য বর্তমান বিনিয়োগের সমান হবে। অর্থাৎ যে হার দ্বারা ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য বর্তমান বিনিয়োগের সমান হয় সেই হারকে বলা হয় আইআরআর বা অভ্যন্তরীণ আয়ের হার। তাহলে আমরা নাম শিখলাম, 7টি পদ্ধতির নাম শিখলাম, সংজ্ঞা শিখলাম। এই 7টি হচ্ছে আমার মূলধন বাজেটিং কৌশল। আচ্ছা, আগামী ক্লাসে আমি মূলধন বাজেটিং নিয়ে আরও ব্যাপকভাবে বলবো। তাহলে আমি বলছিলাম এবার যারা পরীক্ষার্থী আসো বা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের সংক্ষিপ্ত সিলেবাসের চ্যাপ্টার হচ্ছে 4টি। 3টি চ্যাপ্টার সম্পর্কে আমি আলোচনা করলাম এতক্ষণ। লাস্ট যেটা সেটা হচ্ছে নবম অধ্যায়, ঝুঁকি ও মুনাফা। তাহলে এখানে আমরা কি শিখব? জাস্ট শুধু আমরা আইটেমগুলো জানি বা দেখতে চাচ্ছি যে কি কি শিখব। আচ্ছা, প্রথমে আমরা শিখব ঝুঁকি কি, অনিশ্চয়তা কি। তাহলে অনিশ্চয়তা হচ্ছে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে বলা হয় অনিশ্চয়তা, আর ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় সেটি হচ্ছে ঝুঁকি। তাহলে অনিশ্চয়তার উপর মানুষের কোনো হাত নাই, অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না, কিন্তু ঝুঁকিকে চাইলে পরিমাপ করা যায় বা ঝুঁকির উপর মানুষের নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে আমরা শিখব ঝুঁকি কাকে বলে, ঝুঁকির প্রকারভেদ।
ঝুঁকি কাকে বলে, ঝুঁকির ঝুঁকির প্রকারভেদ। তো ঝুঁকির প্রকারভেদের মধ্যে আমরা শিখব হচ্ছে বিভিন্ন ধরনের আছে, কিছু আছে নিয়ন্ত্রণযোগ্য, কিছু রয়েছে নিয়ন্ত্রণযোগ্য, কিছু আছে বীমাযোগ্য, কিছু বীমা অযোগ্য। তারপর হচ্ছে যেই ঝুঁকিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যেটা নিয়ন্ত্রণযোগ্য, সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। আর আরেকটা অনিয়ন্ত্রণযোগ্য যেটা হচ্ছে তোমার বাজার ঝুঁকি। তারল্য ঝুঁকি হচ্ছে ঋণ মূলধন ব্যবহার করার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে হচ্ছে তারল্য ঝুঁকি। আর বাজার ঝুঁকি হচ্ছে যে ঝুঁকির উপর ব্যবসায়িক কোনো নিয়ন্ত্রণ নাই, যেমন হচ্ছে ভোক্তাদের রুচি অভ্যাসের পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, বাজারের পরিস্থিতি, মুদ্রাস্ফীতির হার ইত্যাদি। তো এই অবস্থায় আমরা ঝুঁকির প্রকারভেদগুলো ভালোভাবে শিখে ফেলবো এইভাবে। আচ্ছা, তারপরে আমরা শিখব হচ্ছে ঝুঁকি পরিমাপের পদ্ধতি। ঝুঁকি পরিমাপের পদ্ধতিগুলো এখানে আমাদের অঙ্কের বিষয়, অঙ্কের বিষয়টাই হচ্ছে ঝুঁকি পরিমাপের পদ্ধতি। তাহলে আমরা ঝুঁকি পরিমাপের পদ্ধতিগুলোর মধ্যে শিখব প্রত্যাশিত আয়। তাহলে প্রত্যাশিত আয় আমরা বের করার বিভিন্ন সূত্র বা বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো প্রত্যাশিত আয় বের করার জন্য আমাদের ওই গড় পদ্ধতি রয়েছে, সামেশন আড়াই ভাগেন, হ্যাঁ, এটাও প্রত্যাশিত আয় বের করার একটি পদ্ধতি। তারপর রয়েছে তোমার পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর রয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিভি। হ্যাঁ, তারপর রয়েছে তোমার প্রত্যাশিত আয়ের পোর্টফোলিও, মানে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও। তার হচ্ছে পরিমিত ব্যবধানের পোর্টফোলিও। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও, যেটা পরিমিত ব্যবধান পোর্টফোলিও বললাম। তাহলে সাধারণত পরীক্ষায় আমার আসে হচ্ছে প্রত্যাশিত আয়, পরিমিত ব্যবধান এবং সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তারপরে একাধিক প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে কোন প্রতিষ্ঠানের ঝুঁকি কম, কোনটা ঝুঁকি বেশি, এটা সিদ্ধান্ত দিতে গেলে আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিভির প্রয়োজন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এবার দ্বাদশ শ্রেণীতে যারা এবার পরীক্ষার্থী যারা রয়েছে সামনে, তাদের জন্য ফিনান্স প্রথম পত্রের আমার 4টা চ্যাপ্টার রয়েছে। 4টা চ্যাপ্টারে কি পড়তে হবে তার একটি ব্যাপক আলোচনা আমরা শুনলাম এই লাস্ট হাফ এন আওয়ারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কি পড়তে হবে। তো আগামী ক্লাসে আমরা এই বিশেষ করে অঙ্কের চ্যাপ্টার 3টা রয়েছে এখানে, একটা থিওরি প্রথম অধ্যায়, আর অঙ্ক হচ্ছে অর্থের সময় মূল্য, মূলধন বাজেটিং এবং ঝুঁকি ও মুনাফা। তাহলে আমি ধারাবাহিকভাবে 3টি অধ্যায় তোমাদের অঙ্কের চ্যাপ্টারগুলো একটু অঙ্কগুলো শিখিয়ে দিব। আমরা আগামী দিন পড়বো হচ্ছে মূলধন বাজেটিংয়ের সমস্ত নিয়মগুলো, একটু সময় নিয়ে দরকার হয় খুব ভালোভাবে পড়বো। যারা একেবারেই মূলধন বাজেটিং পারো না তাদেরকে দেখার আমন্ত্রণ হলো বেশি করে। হ্যাঁ, তারা যদি ভালোভাবে আমার ক্লাসগুলো দেখে, এগুলো দিয়ে তুমি যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক সলিউশন করতে পারবে। আশা করি তোমার সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ হলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।